ভূতবাগানের কথামালায় আজ শুনছেন সন্তোষ কুমার ঘোষ রচিত গল্প কানা কড়ি। দরজায় কয়েকবার টোকা দিল মনমতো, তবু খুলল না। নাম ধরে ডাকল, সাবিত্রী। ভেতর থেকে সাবধান গলায় সাড়া এলো, কে? আমি। দরজা খুলে গেল। সাবিত্রী বলল, এত দেরি হলো তোমার? আমি তখন থেকে ভয়ে মরি। চুপচাপ তক্ত বসে পা তুলে বসে আছি, জিনিসপত্র কিচ্ছু গোছগাছ হয়নি। কিন্তু গেঞ্জিটা খুলতে খুলতে মনমতো বলল, কি করি? দুটো টিউশনি ছিল যে, একটু পাখা করবে? খালি গা, হাঁটু অবধি কাপড় তুলে মনমতো 5 মিনিট হাওয়া খেল। কিন্তু সাবিত্রী তখন কিচ্ছু বলল না। বলল অনেক পরে, একেবারে শুতে এসে। আজ দুপুরের কথাটা। বিকেলের দিকে গলির ঠিক মুখটাতে ট্যাক্সির হর্ন বেজেছিল। মিনিটখানেক পরে একজোড়া মসমস জুতো এসে থেমেছিল ওদের দোরগোড়ায়। তারপর দরজায় টোকা। কাছে পিঠে কেউ নেই। নতুন বাসা, চেনা নেই, জানা নেই। ভয়ে কাঠ হয়ে গেছিল সাবিত্রী। ছিটকানি তো ছিলই, তার উপর খিল তুলে দিয়েছিল। ভাগ্যিস সেই মুহূর্তে পাশের ঘরের দরজা খুলে গেল। ফিসফিস সুরে একজন বলল, ওদিকে নয়, এদিকে। চোখের মাথা খেয়েছ? মসমস জুতো বলল, তাই নাকি? মায়েরি, ভুল হয়ে যায়। তুমি তৈরি? রেডি। তাহলে স্টেডি গো। মসমস জুতো মিলিয়ে গেল আস্তে আস্তে। পিছনে পিছনে খুটখুট, বোধহয় হাই হিল। একটু পরে গলির মুখ থেকে ট্যাক্সি ছেড়ে যাওয়ার আওয়াজ হলো। মনমতো শুনল সব। বলল, নতুন জায়গা, তাই সবটাতেই অস্বস্তি হচ্ছে। একটু চেনা জানা হোক, তখন আর অত ভয় পাবে না। প্রথম থেকেই সাবিত্রীর পছন্দ হয়নি। না বাসা না গলি। আলাদা বাসার জন্য মনমতোকে পিড়াপিড়ি করছিল। কিন্তু সে কি এমনি? বাপের বাড়ি বেহালায়, সেখানে তবু মাটির ছোঁয়া ছিল। নারকেল গাছের হাত ধরা ছোট্ট একটু ছাদও ছিল। কিন্তু আহিরিটোলার এই গলিতে আছে শুধু পিচ আর পাথর। অবাড়ন্ত শরীর, মেয়েদের বয়সের মতো। এ বাড়িতে বেলা যেন আর বাড়ে না। সারা রাত ভ্যাপসা গরমের পর একবার শেষ রাতে গলির গ্যাস আলো ক্লান্ত চোখ বুজে। সেই সঙ্গে মানুষও, কিন্তু মিনিট। একটু পরেই সদর রাস্তায় সাড়া জাগে। গঙ্গা যাত্রীদের নিয়ে প্রথম ঢং ঢং ট্রাম বেরোলো। চৌবাচ্চার ঝিরিঝিরি শব্দ। জলের কলটা 60 নম্বর আলেকজান্ডারের সুতোর একগাছি দাঁত চেপে আছে। তারপর থেকে সব বাধা টাইম। বাবুরা বাজারে বেরিয়েছেন, এখন তবে 7:30। কুচো চিংড়ি আর পুঁইশাক থলি ভর্তি করে ফিরছেন 8টা। কলতলায় মগ হাতে ঠেলাঠেলি, নাছুই পানি স্নান 8:30। নমনম খাওয়া 9টা। রেকাপ থেকে তুলে নেওয়া মিঠে 1 ক্লিপ পান। রাস্তায় দড়ি থেকে ধরানো আয়েসি একটা কাঁচি। সারা দিনের বরাদ্দ 2টির মধ্যে একটি। 9:30। দৌড় 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 আর দৌড়। তারপর থেকে গলিটা যেন ঝিমোতে শুরু করে। কোনো সাড়া নেই। কচ্চিৎ একটি কাকের কা কা, কচ্চিৎ সারা দুপুর রোদে টোটো হয়রান ফেরিওয়ালা,
এই গলির খদ্দের না হোক ওই গলিতে ছায়া খোঁজে। সারা জাগে শুধু একবার, সেই শেষ বেলায় গলির মোড়ে ট্যাক্সির হর্ন, পাশের ঘরের দরজায় 3টে টোকার ইশারা, মসমত জুতের পিছে পিছে মিলিয়ে যায় হাই হিল। আলাপ হতে হতে 6 দিন কাটল। জানলায় আয়না দেখে সাবিত্রী কপালে বড় একটা সিঁদুরের টিপ পড়ছিল। ছায়া দেখে ফিরে তাকালো, বলল, আসুন, আপনি তো ও ঘরে থাকেন। চৌকাঠের ওপর ইতস্তত 2টি পা। সাবিত্রী 2টি উঁচু গোড়ালির পলকে চেয়ে দেখে নিল। জুতো পায়ে ঢুকবো না ভাই, বেরোচ্ছি। 2 দিন থেকেই দেখছি আপনারা নতুন এসেছেন, তা ফুরসতি পাই না যে একটু পরিচয় করব। দরজা সব সময় তো বন্ধই দেখি, আজ খোলা দেখে এলুম। আসুন আসুন না ভেতরে। সাবিত্রী আবার বলল, জুতো খোলার দরকার নেই, উনি তো দুবেলাই ঢুকছেন। তাক্তাপোষে বসে মেয়েটি বলল, বাহ, দিব্যি তো গুছিয়ে নিয়েছেন। 2 জনের সংসার? 2 জনের না, সাবিত্রী কুণ্ঠিত হেসে বলল, 3 জন। ও মা, তাই তো, খুকিকে তো দেখতেই পাইনি। কেমন চুপচাপ ঘুমোচ্ছে। কার মতো হয়েছে? বাপের মতো? কি জানি। সাহস পেয়ে সাবিত্রী বলল, আপনার কজন দিদি? হেসে লুটিয়ে পড়ার ভঙ্গি করে মেয়েটি বলল, দিদি আবার কি, মল্লিকা। আমাকে মল্লিকাদি বলে ডাকবেন। বয়সে তো আমি বড়ই হব, আপনার চেয়ে মনে হয় একটু। মল্লিকাদি? সাবিত্রী জিজ্ঞাসা করল, আপনারা কজন? 3 জন না 4 জন? 1 জনই ভাই। মল্লিকা বলল, 1 এবং অদ্বিতীয়। 2 জন হতে পারলাম কই যে 3 জন হব? ও মা, আপনার বিয়ে হয়নি? করেননি এখনো? করিনি কি আর 7 করে হলো না? মল্লিকা উদাসীন ভঙ্গিতে বলল, কিন্তু আমি আর বেশিক্ষণ বসবো না ভাই, বেরোতে হবে। শ্যামের বাঁশি বাজলো বলে। শ্যামের বাঁশি? একটু অবাক হয়ে সাবিত্রী বলল, ও, ট্যাক্সির কথা বলছেন? আপনি বুঝি খুব ট্যাক্সি চড়েন? তা চড়ি। মল্লিকা বলল, আপনি চড়েন না? আমি? বলতে গিয়ে চোখ দুটো যেন নিভে গেল সাবিত্রীর। আমি? আপনিও যেমন মল্লিকাদি, গরিবের ঘরের মেয়ে, পড়েছি গরিবের হাতে। আমি ট্যাক্সি চড়েছি মোটে 2 বার। একবার সেই বিয়ের সময়, আর একবার এবারে মিনু হতে হাসপাতালে যেতে। সাবিত্রী ইঙ্গিতে ওর মেয়েকে দেখিয়ে দিল। নিজের কথাটা বলেই সাবিত্রী কৌতূহল সামলাতে পারল না, বলল, আপনাকে নিতে রোজ রোজ কে আসেন মল্লিকাদি? ওই যে মসমত জুতো, কোট প্যান্ট। ও মা, তাও দেখেছেন? মল্লিকা অল্প সে বললে, ও হলো আমার এক মামাতো ভাই। আমার হার্টের ব্যামো কি না, তাই রোজ হাওয়া খাওয়াতে নিয়ে যায়। পরদিন দুপুরে খাওয়া দাওয়া সারা হলে সাবিত্রী নিজেই গেল মল্লিকার ঘরে। মল্লিকা বিছনায় শুয়ে কি একটা বই পড়ছিল। এসো ভাই, কাজকর্ম চুকলো? চুকবে কি? সাবিত্রীর পা সরছিল না। ছোট্ট কিন্তু এমন সাজানো গোছানো ঘর তার কখনো চোখে পড়েনি। ঝকঝকে পালিশ, খাটের উপরে ধবধবে বিছনা, ফুল তোলা বালিশের ওয়ার, ড্রেসিং আয়না, টিপয়, গ্রামোফোন একটা, আলমারিতে কাচের চিনেমাটির খেলনা, কত রকম। এগুলো? সাবিত্রী জিজ্ঞাসা করল। এগুলো পুতুল। মল্লিকা বলল, আমি খেলি যে। আমার কি পুতুল খেলার বয়স গিয়েছে ভাই? খাটের একপাশে সাবিত্রী বসল সন্তর্পণে। নোংরা কাপড় কি জানি। মল্লিকার হাতের বইটা দেখিয়ে বলল, কি পড়ছেন? পৃষ্ঠা মুড়ে রেখে মল্লিকা বলল, গল্পের বই।
কাল সিনেমায় যে বইটা দেখতে গেছিলাম সেটাই লিখেছে, ভারী চমৎকার। তোমাকে কি বলবো ভাই, কাল 2 জায়গায় আমার চোখে জল এসেছিল। কাল সিনেমায় গিয়েছিলেন বুঝি? যেতে হয়েছিল, সাত করে কি আর গিয়েছি? আমার সারা বিকেল মাথা ধরে আছে, তবু ছাড়লো না। কে ছাড়লো না দিদি? আবার দিদি বলবে মল্লিকা দি। ছাড়লো না আমার জ্যাঠতুতো ভাই। আপনার জ্যাঠতুতো ভাই? আপনার ছোট? আঙুলের বয়সের হিসাব করে মল্লিকা বলল, অনেক ছোট, প্রায় 2 বছর হবে। কেন তুমি দেখনি? সেই যে রোজ গাড়ি নিয়ে বিকেলে আসে, ও আবার সিনেমায় কাজ করে কি না, ডিরেক্টর। সাবিত্রী তখন কিছু বলল না, বলল অনেক পরে মনমথকে, গরম ভাতের থালায় হাওয়া দিতে দিতে। না জেনে শুনে আমাকে কি একটা বাসায় এনে তুলেছে শুনি। খাওয়া বন্ধ করে মনমতো সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। ফিসফিস করে সাবিত্রী বলল, তোমাকে সেদিন বলিনি ও পাশের ঘর থেকে একটা নষ্ট চরিত্রের মেয়ে মানুষ? আমি এখানে থাকবো কি করে বলো তো? তুমি তো বেরিয়ে যাও সারা দিনের মতো। একটু থেমে বলল, সেদিন বলেছিল মামাতো দাদা, আজ বলছে জ্যাঠতুতো ভাই। মামাতো ভাইরা রাতারাতি জ্যাঠতুতো ভাই হলে আসলে সম্পর্কটা কি হয়? মুখ্য হলেও সেটুকু বুঝতে তো পারি। মনমতো ফের মুখে গ্রাস তুলতে লাগলো, বলল, তুমি বেশি মেশামেশি করো না, নিজে ঠিক থাকলেই হলো। তোমাকে চিনি তো, খারাপ কিছু তোমার কাছে ঘেঁষতে পারে না। ওর চরিত্র, ওর তেজের উপর স্বামীর অটুট শ্রদ্ধা আছে জেনে সাবিত্রীর বুক ভরে গেল। দুপুরে মনমতো অফিসে বেরোচ্ছে। সাবিত্রী বলল, আজ কিন্তু বাসার খোঁজ আনা চাই। মনমতো বলল, আচ্ছা। ফিরতে ফিরতে মনমতোর রাত 8টা বেজে গেল। দরজায় ছিটকানি খুলে সাবিত্রী জিজ্ঞাসা করল, পেলে খোঁজ? কিসের? বাসার। জামা খুলে মনমতো হুকে টাঙিয়ে রাখল, জবাব দিল না। ভাত বেড়ে দিয়ে সাবিত্রী বলল, কাল যদি নতুন বাসার খোঁজ না করো তবে আমি মাথা কুড়ে কুরুক্ষেত্র করবো কিন্তু, বলে দিচ্ছি। বিরক্ত গলায় মনমতো বলল, খোঁজ পাওয়া কি অত সহজ নাকি? তাই বলে তুমি খুঁজবে না? ডালের বাড়িতে শুরুত করে একটা চুমুক দিয়ে মনমতো বলল, খুঁজবো খুঁজবো, অত ব্যস্ত হলে কি চলে? হাতটা ঠং করে মেঝে ফেলে দিয়ে সাবিত্রী তিক্ত গলায় বলল, আমাকে একটা বেশ্যা বাড়িতে এনে তোলার, এখানে তোলার আগে মনে ছিল না? মনমতোর খাওয়া বন্ধ হয়ে গেল। বলল, তোমাকে বেশ্যা বাড়ি এনে তুললাম আমি? মাকে সংসাজে ও কি জাতের মেয়ে মানুষ আমার জানতে বাকি নেই। তুমি যদি বন্দোবস্ত না করো আমিই করব, কালই বেহালায় চলে যাব। ভাতের থালায় জল ঢেলে দিয়ে মনমতো বলল, তাই যাও, তবু যদি সেখানে কি শখ আমার জানতে বাকি থাকতো। বাপ নেই, মা ছেলে বউয়ের কাছে চোর হয়ে আছে। ভাইয়ের ছেলের কাঁথা বদলানো থেকে ভাজের কাপড় কাচা অবধি সব কাজ করতে হয়নি। দুবেলা হেসেল ঠেলা আর ঠেস দিয়ে কথা শোনা, দুখানা শোয়ার ঘর পর্যন্ত নেই। শনিবার শনিবার আমি যেতাম, শুতে দিত চিলেকুঠিতে। বুড়ি মা বারান্দায় ঠান্ডায় শুয়ে কাশত। তখন তুমি কেঁদে কেঁদে ইনিয়ে বিনিয়ে বলনি আমাকে আলাদা বাসা করতে, বলনি এখান থেকে যেমন করে হোক আমাকে নিয়ে চলো, তোমার সঙ্গে না হয় গাছতলাতেও থাকবো, সেও সুখ। ও কথাগুলো কি থিয়েটারে শিখে এসে মুখস্থ বলেছিলে? একটা মাদুর নিয়ে সাবিত্রী আলাদা শুতে যাচ্ছিল। মনমতো বলল, খাবে না তুমি? উপুর হয়ে শুয়ে
বালিশে মুখ ডেকে সাবিত্রী চাপা কান্না ভাঙা গলায় বলল, আজ আমাকে বাপের বাড়ির খোঁটা দিলে তুমি, আমি জলটুকু ছোব না। ছোবে না? না। থাক তবে। একটা বালিশ নিয়ে মন মতো বাইরের রকে শুকে গেল। পরদিন ঘুম ভেঙে দেখল সারা গা ব্যথা ব্যথা। ঘরে এসে আয়নায় দেখল চোখ দুটি লাল। সাবিত্রী ইতিমধ্যে স্নান সারা হয়ে গেছিল। এক পেয়ালা চা এনে মনমতোর সম্মুখে রেখে চলে যাচ্ছিল। মনমতো ডাকল, শোনো। ভিজে চুল খোলা, তখনও সিঁদুর পড়েনি। সাবিত্রী কপাল প্রাক সকাল আকাশের মতো স্নিগ্ধ, নিষ্প্রভ, শুভ্র। বালিশে মুখ লুকিয়ে সারা রাত কাদা চোখ দুটিতে করুণ ক্লান্তি। মনমতো অনেকক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল, কোনো কথা বলতে পারল না। সাবিত্রী মাটির দিকে অপলকে চেয়ে আছে। মনমতো অনেকক্ষণ পরে ডাকল, সাবিত্রী। সাবিত্রী চোখ তুলে তাকালো। পাতা দুটি কেঁপে কেঁপে উঠল একবার, একটু ভিজল। ঠোঁট দুটি থরথর হলো। উঠে গিয়ে মনমতো সামনে দাঁড়ালো সাবিত্রীর। একখানা হাত কাঁধের উপর রাখল। সরে যেতে চাইল সাবিত্রী, হাতখানা সরিয়ে দিতে চাইল, কিন্তু সরাতে গিয়ে পারল না। আরও বেশি করে ধরা পড়ল। ঢল নামা মুখ ডুবিয়ে দিল মনমতোর বুকে। পরক্ষণে হাসি কান্না মুখখানা তুলে বলল, এ কি, তোমার গায়ে তো গরম। মনমতো সামান্য হাসল। সাবিত্রী বলল, কাল আবার রাগ করে বাইরে শোয়া হয়েছিল, আজ অফিসে যেতে পাবে না তুমি। মনমতো বলল, ও কিছু না, অফিসে যেতেই হবে। তুমি বাসা বাসা করে পাগল হয়ে যাচ্ছ, তাই তোমাকে বলিনি। আমাদের অফিসে ছাঁটাই হচ্ছে। এ সময় সবাই ভয়ে ভয়ে আছে। গড় হাজির হলে গোলমাল হতে পারে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো সরে গেল সাবিত্রী। সশঙ্ক স্বরে বলল, তোমারও চাকরি যাবে নাকি? যেতে তো পারেই। আমদানি রপ্তানির ওপর আমাদের অফিস। মাল আসছে না নিয়মিত বিদেশ থেকে, পাকিস্তানে চালান যাচ্ছে না। একটু চুপ করে থেকে মনমতো আবার বলল, দুদিনে একটু চুপ করে থাকো। চাকরির ব্যাপারটা একটু নিষ্পত্তি হয়ে যাক। এর মধ্যে আর নতুন বাসার হাঙ্গামা করে কাজ নেই। একটু নিচু গাঢ় গলায় মনমতো বলল, আমরা গরিব হতে পারি, কিন্তু ভেতরটা আমাদের খাঁটি। নিজেরা সন্দেহ করে যেন ছোট না করি। আমাকে তুমি চেনো, আমিও জানি তোমাকে। আমাদের দুজনের দাম থাকলেই হলো। বাজারের থলি হাতে মনমতো বেরিয়ে যাচ্ছিল। সাবিত্রী ডাকলো, এই শোনো। মনমতো ফিরে তাকালো। সাবিত্রী বলল, গেঞ্জিটা ছেড়ে দিয়ে যাও, ওটা পরে আর বাইরে যায় না, লোকে বলবে কি। সিঁদুরে চোখের জল বুকের কাছটাতে মাখামাখি। মনমতো একটু হেসে গেঞ্জিটা খুলে দিল। একটু পরেই মল্লিক এসে দাঁড়ালো দরজায়। মিটিমিটি হেসে বলল, কাল রাত্রে বুঝি কর্তা গিন্নিতে ঝগড়া হয়েছিল? সাবিত্রী লজ্জিত গলায় বলল, কই না তো। ইস, আবার লুকোনো হচ্ছে। আপনি কি করে জানলেন? হাত গুনতে জানি যে। ঘরে খড়ি পেতেছিলাম। না ভাই, খড়ি নয়, আড়ি। কারণ আড়ি পেতেছিলাম তোমার দরজায়। সাবিত্রী তো বিশ্বাস করছে না দেখে মল্লিকা বলল, কাল তোমার কর্তাকে রকে ঘুমোতে দেখলাম কি না, তাই। শেষ শোতে থিয়েটার দেখে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। দেখছো না চোখ দুটো ফোলা ফোলা, ভালো ঘুম হয়নি কি না, তাই। একটু থেমে মল্লিকা বলল, কাল তোমরাও তো ঘুমোওনি। চোর এলে কিন্তু মুশকিলে পড়তো ভাই। বলে মল্লিকা হাসল। কিন্তু সাবিত্রী হাসল না। সেই লজ্জাটুকু ঢাকতে মল্লিকা একটু বেশি করে হাসতে হলো। এড়াতে চাইলেও সবসময় এড়ানো যায় না। এক বাসায় থাকতে গেলে দু চারবার মুখোমুখি হতেই হয়।
মিষ্টি হাসির শোধও দিতে হয়। মল্লিকা যেদিন এক বাটি মাংস নিয়ে রান্নাঘরের সম্মুখে এসে দাঁড়ালো, সেদিন আর সাবিত্রী না বলতে পারল না। একটুখানি চেখে বলল, চমৎকার হয়েছে মল্লিকাদি। মল্লিকা বলল, বুনো পাখি। শশাঙ্করা বাইরে গিয়েছিল, শিকার করে এনেছে। ভারী চমৎকার স্বাদ না? শশাঙ্কই যে মল্লিকার সেই জ্যাঠতুতো কিংবা মামাতো ভাই সাবিত্রী জানত। চুপ করে রইল, কিছু বলল না। মল্লিকা জিজ্ঞাসা করল, তুমি আজ কি রাঁধলে ভাই? কি মাছ দেখি? সেদিন বাজার থেকে মাছ আসেনি, কিন্তু মাথা কাটা গেলেও সাবিত্রী সে কথা স্বীকার করতে পারবে না। বলল, দেরিতে বাজার এসেছে, এবেলা বেশি কিছু হয়নি। অল্প চারটি খেয়েই অফিসে গেছে। ওবেলার জন্য রেখে দিয়েছি বাঁধাকপি আর মাছের মুড়ো। চলে যেতে যেতে মল্লিকা বলল, ওবেলা আমার এক বাটি চাই কিন্তু। মুহূর্তে ছাই হয়ে গেল সাবিত্রীর মুখ। তখন থেকে কেবলই প্রার্থনা করছে, হে ঠাকুর, আজ যেন উনি একটু তাড়াতাড়ি অফিস থেকে ফেরেন। কিন্তু মন মতো ফিরল 7টা বাজিয়ে। ঘরে ঢুকেই মন মতো জামাটা ছাড়তে যাচ্ছিল। সাবিত্রীর সামনে এসে দাঁড়িয়ে বলল, খুলো না, তোমাকে এক্ষুনি একবার বাজারে যেতে হবে। বিস্মিত বিরক্ত গলায় মন মতো বলল, কেন? দরজাটা ভেজিয়ে দিল সাবিত্রী। সন্তর্পণে বলল, একটা বাঁধাকপি আনতে হবে আর একটা মাছের মুড়ো। মন মতো বিদ্রুপ করে বলল, হঠাৎ এত শখ যে, এত খাবার স্বাদ পোয়াতি হলে নাকি আবার? সাবিত্রী বলল, চুপ চুপ আস্তে। স্বাদ নয় গো, মান। আমার মান বাঁচাতে পারো একমাত্র তুমি। তারপর সাবিত্রী ফিসফিস করে সব কথা বলল। শুনে কঠিন হয়ে গেল মন মতোর মুখ। কি ফ্যাটসাদ বাঁধিয়ে রেখেছো বলো তো? মাসের শেষ, হাতে পয়সা নেই, শেষে রেশনটা বাদ দেবো কিনা তাই ভাবছি, তার উপর এসব আবার পাগলামি। তোমাকে বারবার বলিনি আমরা দুজনকে নিয়ে দুজনে কারুর কাছে ছোট হব না? তাই বলে ছোট কাজও করবো না কখনো? কেন কেন তুমি পাল্লা দিতে যাও অন্যের সঙ্গে? মন মতোর হাত দুখানা চেপে ধরল সাবিত্রী। ধরা গলায় বলল, আর করব না, কিন্তু আজকের মতো আমাকে বাঁচাতেই হবে। না হয় কোনো হোটেল থেকে এক বাটি কিনে নিয়ে এসো, কম খরচ হবে। হাত ছাড়িয়ে মন মতো তীক্ষ্ণ স্বরে বলল, পাগলামি করো না। আমি এখন যাই হোটেলে। হোটেলে খোঁজ নিয়ে গিয়ে কার হোটেলে বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো করা হয়েছে। শেষ পর্যন্ত মন মতো কিন্তু টিফিন ক্যারিয়ার হাতে বাঁধাকপির ঘন্ট জোগাড় করে আনলো। অনেক রাতে শুতে এসে সাবিত্রী বলল, হোটেলের রান্না মল্লিকাদের কিছু টের পায়নি, খুব শিক্ষা দিয়ে করেছে। সেদিন দুপুর থেকেই মল্লিকার ঘর সাজানোর ঘটা দেখে সাবিত্রী অবাক হয়ে গেল। যেখানে যত ঝুল ছিল সব সাফ করছে মল্লিকা। বালতি বালতি জল ঢেলে মেজে ধুয়েছে। খাটটা ছিল ঘরের মাঝখানে, সেটাকে টেনে এনেছে এক কোণে। ঘষে ঘষে পরিষ্কার করেছে আয়নার কাজ। ফুলদানিতে টাটকা তাজা ফুল, জাজিমের ওপর ধপধপে চাদর। কলতলায় অনেকক্ষণ ধরে গায়ে মুখে মাথায় সাবান মেখেছে মল্লিকা। বারান্দায় সাবিত্রীর সঙ্গে দেখা। সাবিত্রী সারাক্ষণ উঁকি দিয়ে দিয়ে দেখছে মল্লিকার কাজ। বলল, আজ যে এত ঘটা মল্লিকাদি? মল্লিকা মুচকি হাসল। বলল, জানো না আজ যে আমায় দেখতে আসবে ভাই, তা কেউ তো আর নেই, নিজে করছি। সাবিত্রী বলল, ঠাট্টা কেন? আমাকে বুঝি দেখতে আসতে পারে না? আমার বিয়ের বয়স হয়নি একেবারেই নাকি? দেখতে কেমন, টান টান চামড়া, ধবধবে রং। মল্লিকার সামনে হাত দুখানা প্রসারিত করে ধরল। অপ্রতিভ সাবিত্রী বলল, তা কেন? সত্যি করে বলুন না মল্লিকাদি, কে আসবে আজ? আমার কজন বন্ধু নেমন্তন্ন করেছি আজ, এক্ষুনি এসে পড়বে ওরা। তারপর কতক্ষণ ধরে যে মল্লিকা আয়নার সম্মুখে বসে প্রসাধন করল, সাবান দেয়া চুল ফুলিয়ে দিল, খোপা বাঁধল এক নিপুণ কৌশলে। একটু রং, একটু পাউডার, ক্রিম মিশিয়ে তৈরি করলো অপরূপ
ত্বক প্রলেপ। ভ্রুরেখাকে দীর্ঘতর করল তুলিকায়। হারমোনিয়ামের নিখুঁত সাজানো রিডের মতো দাঁতের পাটি বার করে যখন হাসল, সাবিত্রী মুগ্ধ হয়ে গেল। একটু পরে বলল, আপনার বন্ধুরা এসে পড়বেন, আমি এখন যাই মল্লিকাদি। মল্লিকাদি বলল, আহা, বসো না। তখনও ঘর সাজানো একটি বাকি ছিল। মল্লিকা এটা ওটা এখানে সেখানে সরাতে লাগলো। টুলের উপর বসে মেয়েকে দুধ দিতে দিতে সাবিত্রী দেখতে লাগলো নির্নিমেষে। ঠিক সেই সময় বারান্দায় মস মস জুতোর শব্দ শোনা গেল। আজ একসঙ্গে অনেক জোড়া। পালাবে কি? দরজা তো মোটে একটা। মাথার কাপড় সামলাতে গিয়ে গায়ের কাপড় আলগা হয়ে পড়ল। পায়ের দিকে তাকাতে গিয়ে নজর পড়ল গোড়ালির উপরে খানিকটা জায়গায় উপযুক্ত প্রচ্ছদ নেই। খুকিকে একরকম জোর করেই দুধ ছাড়ালো সাবিত্রী। মেঝে শুইয়ে দিয়ে ব্লাউজের বোতামগুলো পটপট করে বন্ধ করলো কোনো ক্রমে। খুকিকে কোলে নিয়ে দৌড়তে যাবে, চৌখাটের উপর দাঁড়িয়ে আছে শশাঙ্ক একেবারে মুখোমুখি। না জানি আজ একটা গোটা আতরের শিশি, ফিনফিনে পাঞ্জাবি আর রুমাল শশাঙ্ক উজাড় করে এসেছে। গন্ধে সাবিত্রীর গা বমি বমি অনুভূত হলো। চৌকাঠ ছেড়ে একটু সরে দাঁড়ালো শশাঙ্ক। সেই ফাঁকটুকু দিয়ে বেরোতে আসতে গিয়েও সাবিত্রীর মনে হলো ছোঁয়াছুঁই হয়ে গেল বুঝি। অসম্বিত গিলে অস্তিন আদ্যির জামাটা বুঝি সেটাই রইল আঁচলে। হিরে ঠিকরানো আঙুলের স্বর বিঁধে রইল পিঠে, ঠিক যেখানটায় ব্লাউজটা ফেসে গেছে। তাছাড়া ঘরে এসেও সাবিত্রী ভুলতে পারল না শশাঙ্কর চাউনি। কি আতুর আচ্ছন্ন চোখে চেয়ে রইল লোকটা। পাতের পাশে বসে থাকা বিড়ালটা যে আগ্রহে বাটির গাছ চেটে চেটে খায়, চুষে চুষে খায় মাছের কাঁটা, তেমনি সাবিত্রীর সারা শরীর ভয়ে শিউর অনুভব হলো। শনিবার মন মতো সেদিন একটু তাড়াতাড়ি ফিরল। ঘরে পা দিয়েই একরকম চেঁচিয়ে উঠল, কি হচ্ছে কি হচ্ছে ও ঘরে? সাবিত্রী বলল, একটু আস্তে কথা বলতে পারো না? গান, মল্লিকাদি গান গাইছে। ও ঘরে আজ কত লোক এসেছে জানো? ঘৃণায় কুঞ্চিত হয়ে গেল মন্মথর মুখ। জানলা দরজা সশব্দে বন্ধ করে দিতে দিতে বলল, ছি ছি ছি, ওরা বড় বাড়াবাড়ি শুরু করলো দেখছি। খানিকক্ষণ কান পেতে থেকে সাবিত্রী বলল, ঘুঙুর বাজছে তাই না? মন্মথ তখন ভেন্টিলেটর দুটিও বন্ধ করে দেবে কিনা ভাবছে। ওসব শুনে কাজ নেই। একবার গান থামে, সাবিত্রী বলে, এই বুঝি ওদের আসর ভাঙল। কিন্তু ভাঙে না। একটা শেষ হতেই এক পশলা হাততালি তারিফ শোনা যায়। পরক্ষণেই হারমোনিয়ামটায় নতুন সুর কেঁকিয়ে ওঠে। মন্মথ বলল, কি কেলেঙ্কারি! এই তবে পেশা তোমার মল্লিকাদির? এতদিনে পরিষ্কার বোঝা গেল। ছি ছি, পেটে খাবারের জন্যে কত ছোট কাজই না করে মানুষ। বলতে বলতেই মন্মথের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। আমাদের কিন্তু গর্ব আছে সাবিত্রী। উপোস করে শরীর শুকিয়ে মরলেও ভেতরে মানুষটাকে নিচু করিনি। কালী বাড়িওয়ালাকে আমি বলবো একটা বিহিত করতে হবে। গল্পের পরবর্তী অংশের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।